আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে না ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছি, আর এখন ঘড়িতে বাজে 7:30, আর আমি ঘুম থেকে উঠেছি ওই 7:15 মতো। তো ঘুম থেকে উঠে কিন্তু আমার ব্রাশ করাও হয়ে গেছে, আর এখন থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো, যত ওষুধটা খাওয়া হয়নি। তো চলো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর সকাল থেকে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকে রান্নার সেভাবে কোনো ঝামেলা নেই, যেহেতু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের নেমন্তন্ন আছে, মানে নেমন্তন্ন ফুল ফ্যামিলি আছে। যেহেতু শ্রাদ্ধ বাড়িতে এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো না, যার কারণে আমরা তো বাড়িতেই খাবো, তো আমাদের জন্য বাড়িতে রান্না হবে, দুজনের জন্য কিছু টুকিটাকি করে দেবো, বেশি কিছু আর করবো না। তো চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো, আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে। অন্য দিনের তুলনায় আজকে ঘুম থেকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে ব্রাশ করে নিয়েছি, আর এখন যে থাইরয়েডের ওষুধটা আছে সেটাই খেয়ে নেব। কালকে রাতে ঘুমটা বেশ ভালো হয়েছিল বলেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওই 7:30 7:15 দিকে ঘুম থেকে উঠেছিলাম, যার কারণে শরীরটা একটু ভালো লাগছে। আর সকাল সকাল ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে তো বেশ ভালো লাগে। তবে কি আর করা যায়, রাতে ঘুম হয় না বলেই তো সকাল দিকটাতে ঘুমাই, আর সকাল দিকটাতে ঘুমানোর জন্যই কিন্তু ঘুম থেকে উঠতে 8:30 9টার মতো বেঁচে যায়। তবে প্রত্যেক দিন যে 8:30 9টা বাজে এমনটা নয়, কোনো দিন আবার 8টার মধ্যেও উঠে পড়ি, তো বেশিরভাগ ওই 8টা থেকে 8:30টার মধ্যেই হয়ে যায়। তবে যেদিন ঘুমটা রাতে ভালো হয় সেদিন 7টা 7:30টার মধ্যেই উঠে পড়ি। তবে এই প্রেগনেন্সির সময় যদি সকাল সকাল ঘুম ভাঙে, মানে 5টা 5:30টার দিকে, তাহলে শরীরটাও কিন্তু বেশ ভালো থাকে। তবে কি আর করা যায়, রাতে ঘুম হয় না বলে সকালে বাধ্য হয়ে ঘুমোতে হয়। তো এদিকে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি, আর থাইরয়েডের ওষুধটা খাওয়ার সাথে সাথে জলটাও একটু বেশি করে খেয়ে নিয়েছি। আর এখন সোজা চলে যাব ছাদে। বললামই তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যার কারণে ভাবলাম ওপরের রুমগুলো ঝাড় দিয়ে আসি, কারণ এখন স্নান করতে অনেকটাই টাইম আছে, তো এতক্ষণ কী আর করা যাবে, তাই ভাবলাম যাই ওপরের রুমগুলো ঝাড় দিয়ে দিই। তো এই সিঁড়িতে ওঠানামা করতে কিন্তু খুব অসুবিধা হয় বলতে সেই রকম কিছু না, ওই যে এক পা করে উঠতে হয়, তো সেটা একটু অসুবিধা লাগে, মানে অনেকক্ষণ সময় লাগে আর কি। তবে কি আর করা যায়, এই সময় তো সব কাজ একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে। তো এখন ওপরে চলে এসেছি, আর ওপরে এসে দুটো রুমের বেডে ঝেড়ে নিলাম। যদিও ওপরে ঘুমানো হয় না, তবে প্রত্যেক দিন ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, তো সে আর কি বিছানাগুলো ঝেড়ে নিয়ে ভালো করে রুমগুলো ঝাড় দিয়ে দেবো। কালকের ভিডিওতে একটা দিদি ভাই বা বোন, রূপকন্যা সাহা যার নাম, সে একটা নেগেটিভ কমেন্ট করেছিল। তো যার কারণে আজকে সকালে যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেখানে আমার মতামত জানিয়েছিলাম, প্লাস তোমাদেরও মতামত জিজ্ঞেস করছিলাম আমার সম্বন্ধে। তো সেই ভিডিওতে এত মানুষ কমেন্ট করেছো, মানে আর কি আমার দিদি ভাই বোনেরা, আমার এতটাই ভালো লেগেছে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো, এতটা সাপোর্ট করো, আমি ভাবতে পারিনি। যাই হোক, সেই রূপকন্যা সাহা দিদি ভাইকে আমি বলবো যে তুমি একটা নেগেটিভ কমেন্ট করেছো, আর আমার পেছনে কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তো সেইখান থেকে আমি একটা জিনিস বুঝলাম যে 100টা মানুষের মধ্যে যদি 99টা মানুষ তোমার সাথে থাকে, আর একটা মানুষ যদি তোমার সাথে না থাকে, কোনো মাথা ব্যথা নেই। ওই যে বাকি 99টা মানুষ আমার পাশে আছে, ওদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব করে আমার আর শেয়ার করাই হয়নি, মানে বলতে পারো কথাটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। তারপরে আজকে যখন ভাবছিলাম কথাগুলো, তো মনে পড়লো যে না, আজকে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে, এইবারে যখন আমি লাস্ট ডাক্তার দেখাতে গিয়েছিলাম, মানে 13 এপ্রিল, তো সেদিন আমার একটা দিদিভাইয়ের সাথে পরিচয় হয়েছে। দিদিভাই বলো বা বোন বলো, যাই বলো, আমার বয়সই ছিল। তো তার সাথে পরিচয় হয়েছে, আমিও গেছিলাম ডাক্তার দেখাতে, আর সেও এসেছিল। তো আমার 2-3 নাম্বার পরে তার ছিল। তো আমি বসেছিলাম, তো আমাকে এসে জিজ্ঞেস করছে যে তোমার কত মাস চলছে। তো আমি তখন বললাম যে আমার এই 5 মাস চলছে। এবার আমিও না তাকে জিজ্ঞেস করলাম তোমার কত মাস চলছে। ও বলছে না, আমার মাস চলেনি, আসলে আমি না কনসিভ করতে পারছি না, মানে ট্রাই করছি নিজেদের মতো, কিন্তু কোনো রকমের বাচ্চা আসছে না। তো যার কারণে ডাক্তার দেখাতে এসেছি। তো কথাটা শুনে খুব খারাপ লাগলো, কারণ ওখানে আমরা যতজন ডাক্তার দেখাতে গিয়েছিলাম বেশিরভাগ সবাই প্রেগনেন্ট ছিলাম, কেউ কেউ গাইনোরের প্রবলেমের জন্য এসেছিলো, তো বেশিরভাগ প্রেগনেন্ট ছিলাম। তাদেরকে দেখে না ওই দিদিভাইয়ের চোখ পুরো ছলছল করে গিয়েছিল। তো আমি জিজ্ঞেস করলাম, মানে নিজের থেকে জিজ্ঞেস করলাম, উনি আর কিছু বলতে চাইছিলেন না, তো আমি জিজ্ঞেস করলাম যে প্রবলেমটা কী হয়েছে। তখন বললো আমার 2 বছর বিয়ে হয়েছে, তো প্রথম বছরটা ট্রাই করিনি, যেহেতু ভাবলাম 1-1.5 বছর বিয়ে হওয়া, 2 বছর না 3 বছর বিয়ে হওয়া হয়েছে, ভুল বললাম আমি।
3 বছর বিয়ে হওয়া হয়েছে। তো সেখানে প্রথম বছরটা আমরা ঠিক করেছিলাম যে নেব না, সব কাপেল আর কি যেমন ঠিক করে প্রথম বছরটা নিজেদের মতো করে একটু ঘুরবো ফিরবো থাকবো, তারপর থেকে আর কি ট্রাই করে। তো বলছে প্রথম বছরটা বাদ দিয়েছিলাম, তারপর সেকেন্ড বছর থেকে ভাবলাম যে এবার একটা বাচ্চা নেওয়া দরকার। তো শ্বশুর ঘর থেকে প্রচণ্ডভাবে প্রেশার দিচ্ছিল আমার শাশুড়ি মা ননদ মিলে। তো যাই হোক, তারপরে আমরা ঠিক করলাম বাচ্চা নেব বলে নিজেদের মতন করে আর কি প্রসেস চালিয়ে যাই। তো প্রায় 6-7 মাস নিজেদের মতন প্রসেস চালিয়ে গিয়েও কিন্তু দেখলাম যে না, কোনো রকমে বাচ্চা আসছে না। তো যার কারণে ওই তারপর থেকে 1.5 বছরের পর থেকে ডাক্তার দেখাতে শুরু করলাম। তো আজকে আমার বিবাহবার্ষিকী 3 বছর হয়ে গেল, প্রায় 1.5 বছর ডাক্তার দেখালাম, এখনও পর্যন্ত কিন্তু আমি কনসিভ করতে পারিনি। তো কথাটা শুনে প্রচণ্ড খারাপ লাগলো। এবার খারাপ লাগার কথাটা বলি কি, আসলে দিদিভাইটার যে বাচ্চা হচ্ছে না, শ্বশুর বাড়ির থেকে ওই শাশুড়ি মা তার ননদ সবাই মিলে না খুব কথা শোনাচ্ছে যে দোষটা নাকি তার, মানে বৌমার দোষটা। তো আমি একটা কথাই বুঝলাম না যে বাচ্চা যখনই হয় না বা বাচ্চা যখন আর কি আসে না, সবসময় কি একটা মেয়েরই দোষ থাকে? একটা ছেলের কি কোনো দোষ থাকতে পারে না? সবাই যে বাড়ির বউকে কথা শোনায়, তো সেখানে তো বাড়ির ছেলেকেও কথা শোনাতে পারে। সব দোষটা যে বাড়ির বউয়েরই থাকে বা একটা মেয়েরই থাকে বাচ্চা না হওয়ার কারণ, সেটা তো নাও হতে পারে। সবসময় যে বাচ্চা না হওয়ার জন্য মেয়ের দোষ থাকবে এমনটা নয়, অনেক সময় ছেলেদেরও থাকে। তো সেখানে দিদিভাইটা বলছে, জানো আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি, যদিও আমার হাজব্যান্ড আমার সাপোর্টেই আছে। তো প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি, মানে উঠতে বসতে আমার শাশুড়ি আমাকে কথা শোনাচ্ছে। আর যেহেতু আমার মানে বড় যা আছে বলো, 2 ভাই, মানে ওই দিদিভাইয়েরা, মানে দিদিভাইয়ের হাজব্যান্ডরা 2 ভাই। তো বলছে আমার বড় জায়ের একটা ছেলে একটা মেয়ে আছে, আর ননদেরও একটা ছেলে একটা মেয়ে। তো সেখানে আমাকে না সবাই খুব কথা শোনায়, তো আমার না ভালো লাগে না, ঘরটাতে থাকতে ইচ্ছে করে না। ওই ঘরটাতে একমাত্র আমি আমার হাজব্যান্ডের মুখ চেয়ে মানে আছি। বলছে উঠতে বসতে তারা এমনভাবে আমাকে কথা শোনায়, ওই বাচ্চা না হলে দেখবে আমাদের মানে গ্রাম সাইডে সবাই বাঞ্জা বলে, যেটাকে তোমাদের ওই সাইডে কী বলে জানি না, আমাদের এই সাইডে যেমন বাঞ্জা বলে যাদের বাচ্চা হয় না। তো তখন বলছে, জানো দিদিভাই, আমাকে না বাড়িতে সবাই বাঞ্জা বাঞ্জা এইভাবে কথা বলে। তারপর ধরো কেউ যখন কোনো শুভ কাজে বাইরে যায় বা সকালে যখন ঘুম থেকে উঠে আমার মুখ কেউ দেখতে চায় না, এই জিনিসগুলো আমি বুঝতে পারি, তারা ইগনোর করে। তো কেউ যদি কোনো শুভ কাজে যায় আমাকে ঘর থেকে মানে ঘরের মানে ভেতরে পাঠিয়ে দেয় যদি বাইরে থাকি। তো এই জিনিসগুলো না আমার খুব খারাপ লাগে। তারপর ধরো পাড়াতে যদি কোনো ছোট বাচ্চা থাকে বা জায়েরই বাচ্চা বা ননদেরই বাচ্চা, আমাকে কোলে নিতে দেয় না, যেহেতু আমার বাচ্চা হয়নি বলে। তো আমার কথাটা শুনে না ভীষণভাবে খারাপ লাগলো, মানে আমি বলে বোঝাতে পারবো না ঠিক কতটা আমার খারাপ লেগেছে। তো আমার সব থেকে বেশি খারাপ লাগলো যে কথা শোনানোর জন্য এই সময়তে একটা মেয়ে সত্যি ভেঙে পড়ে। একটা বাচ্চা যে কী জিনিস সেটা একমাত্র তারাই জানে যাদের হয়নি, তারাই একমাত্র জানে একটা পরিবারের বাচ্চার ঠিক কতটা মূল্য। তো সেখানে যখন তার বাচ্চা হচ্ছে না, মানে সে কতটা পরিমাপে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়া অবস্থায় তাকে না সাপোর্ট করা দরকার, তার পাশে থাকা দরকার, তাকে বোঝানো দরকার। তো সেখানে যদি উপরন্তু কথা শোনায় তো চিন্তা হবে। আর জানো তো সব দিকে মানে সব রোগেরই আসল কারণ হচ্ছে চিন্তা। তুমি যত চিন্তা করবে তত কিন্তু তোমার উন্নতির জায়গায় অবনতি হবে। তুমি যত ভালোভাবে থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে, আনন্দ থাকবে, খুশিতে থাকবে, তত দেখবে যে জিনিসটা তোমার হচ্ছে না সেটা কিন্তু চটজলদি হয়ে যায়। কিন্তু তুমি চিন্তা করো, ভাবনা মানে অনেক রকমের ভাবনা নিয়ে থাকো, সারাদিন ডুবে থাকো ভাবনার মধ্যে, চিন্তার মধ্যে, সেখানে কিন্তু হিতের বিপরীত হয়। আর দেখো হাজব্যান্ডরা তো সবসময় আর বাড়িতে থাকে না যে সবসময় তোমাকে সাপোর্ট করবে, তাদেরও তো কাজ আছে, কারণ ফ্যামিলি চালাতে হবে। তো সেখানে হাজব্যান্ড তো বাইরে কাজে চলে যায়, আর সেখানে সকাল থেকে রাত পর্যন্ত ওই দিদিভাইকেই কথা শুনতে হয় আর কি। তো আমাকে জিজ্ঞেস করছিল তোমার কি এটা প্রথম বাচ্চা? তো আমি আমার ব্যাপারটা সবটাই ক্লিয়ারভাবে বললাম যে হ্যাঁ, আমরাও তাই 1 বছর ভেবেছিলাম যে নেব না, তো 1 বছর পরে আমরা আমাদের মতো ট্রাই করি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছেতে আমার সাকসেস হয়ে যায়, যেটা আমি বলতে পারো ঠাকুরের কাছে মানে অসংখ্য কৃতজ্ঞ বলতে পারো, যেটা আর কি হয়েছে। তো এখনকার দিনের কিন্তু প্রত্যেকটা মানুষেরই ওই একটাই সমস্যা, সেটা হচ্ছে এই যে তাড়াতাড়ির মধ্যে বাচ্চা আসছে না। দিদিভাইটার শরীরে কিন্তু কোনো রোগ নেই, ও বলে আমার সব টেস্ট হয়ে গেছে, সুগার টেস্ট, থাইরয়েড টেস্ট, সিস্ট, তারপর আরও নানান মানে যেগুলো আর কারণে আর কি বাচ্চা হয় না। বলছে বাচ্চার ঘরও এমনটা নয় যে ছোট আছে, গর্ভাশয় যেটাকে বলে, বলছে সব কিছু নর্মাল আছে, তা সত্ত্বেও যে কেন কনসিভ করতে পারছি না বুঝতে পারছি না। তো আজ 1.5 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু কিছু ফল পাইনি। তো আমার বলার মতন সত্যি কোনো ভাষা ছিল না, মানুষটাকে যে আমি সান্ত্বনা দেবো সেটার জন্য আমার মুখ থেকে মানে কথা বেরোচ্ছে না। তো দিদিভাইটাকে আমি একটাই কথা বললাম, দেখো সব করো, টেনশন একদমই করো না, যত টেনশন মুক্ত থাকবে তত ভালো থাকবে।
বাকি তোমার শাশুড়ি কি বলছে, ননদ কি বলছে, যা কি বলছে, পাড়া প্রতিবেশী কি বলছে, একদম তোমার ভাগ্য ভালো যে তুমি তোমার কাছের মানুষটাকে পাশে পেয়েছো। এই সময় কিন্তু অনেকেরই দেখেছি কাছের মানুষটাও পাশে থাকে না, তো সেখানে বরং তোমার ভাগ্য ভালো যে তুমি তোমার কাছের মানুষটাকে তোমার পাশে পেয়েছো। কেউ তোমাকে কিছু বললে তোমার কাছের মানুষটাই তোমাকে সাপোর্ট করবে। তো এই বলে দিদিভাইকে বোঝালাম। আর দেখো, সবাই যে সব জিনিসটা চায় আর পায় এমনটা কোনো মানে নেই। সবার মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, কিন্তু সবাই কি সব জিনিসটা পায়? তুমি শুধু ঠাকুরকে ডাকো আর একটাই কথা বলো, যেন তুমি তাড়াতাড়ি মা হতে পারো। এইটুকুই শুধু আশীর্বাদ করব বা ভালোবাসা জানাবো। আর কি তোমাদেরও কি এমন কোনো ঘটনা ঘটেছে? মানে আমি যে কথাগুলো আজকে শেয়ার করলাম, তোমাদের কি আশেপাশের কথা বলো বা নিজেদের পরিবারের কথা বলো, এরকম কি ঘটেছে যে কোনো মেয়ে আর কি বাচ্চা হয়নি, তাকে এইভাবে নানান ধরনের শ্বশুরবাড়ির থেকে কথা শুনতে হয় বা কিছু? তো তোমাদের আজকের কথাগুলো শুনে কি মনে হলো অবশ্যই কিন্তু জানিও। তোমাদেরও কি মনে হয় সবসময় একটা বাচ্চা না হওয়ার পেছনে একটা মেয়েরই সবসময় দোষ থাকে, বা এই সময় তার মেন্টালিটির অবস্থা ওই রকম, তো সেখানে তাকে সাপোর্ট করার জায়গায় ওইভাবে যে সবাই কথা শোনে, এগুলো কি আদৌ উচিত? তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানিও। তো এদিকে বললামই তো, শ্বশুরমশাই শাশুড়িমার নিমন্ত্রণ আছে, মানে ফ্যামিলি আছে, তবে ওনারাই যাবে, আমরা যেহেতু যাবো না। কেন যাবো না সেটা কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করব। তো যার কারণে আমি আর আমার হাজব্যান্ড বাড়িতেই খাবো। তো বেশি কিছু করিনি, ওই আলু সেদ্ধ মাখা ভাত আর চিকেন করে নিয়েছি। তবে আজকে চিকেনটা জানো তো আমি 3 পিসের মতো খেতে পেরেছি। যাই হোক, ওটাই ভালো লাগছিলো যে এতদিন চিকেন খেতে পারিনি, তবে আজকে খেতে পেরেছি। তো এদিকে মোটামুটি সব কিছু কাজবাজ শেষ, এবার একটু ঘুমিয়ে পড়বো। আর ঘুমানোর সাথে সাথে আজকের ব্লগটাও শেষ হয়ে গেল। তাহলে এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।